বড় বোনের ভাসুর বাবা মাকে সহ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে ভেবেই কেমন যেন অদ্ভুত লাগতেছে। লোকটার বয়স ২৮ কি ২৯, অনেকটা গম্ভীর টাইপের। আমার সাথে কখনোই কোনো কথা হয়নি, তাই এভাবে বিয়ের প্রপোজালটা আমি ঠিক মানতে পারছিলাম না। আমি ঝুমুর, সবাই ঝুম বলেই ডাকে। আমি এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আমার বড় বোন রজনী, বিয়ে হয়েছে ১ বছর হতে চলল। রজনী আপুর যখন বিয়ে হয়েছে তখনও অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। দুলাভাই ফাহিম চৌধুরী ও সেমিয়ার, প্রেমের বিয়ে ওদের। এখন ওরা তৃতীয় বর্ষে, দুজনেই পড়াশোনা করে। আর দুলাভাইয়ের বড় ভাইয়ের নাম আয়ান চৌধুরী, ওনার বাবা রাজন চৌধুরী। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। আপু শ্বশুর আর আয়ান ভাই সব কিছু দেখাশোনা করে। আর কোনো ছেলেমেয়ে নেই, বাকি কথা গল্পেই জানতে পারবেন। রেডি হয়ে পাত্রপক্ষের সামনে গিয়ে বসলাম। আপু শ্বশুর শাশুড়ির সাথে আগে থেকেই কথাবার্তা বলতাম, কিন্তু ওই লোকটার সাথে দেখা হলেও কথা হয়নি। দেখতে মাশাল্লাহ, কিন্তু সবসময় চুপচাপ গম্ভীর হয়ে থাকে। তার জন্য আমার পছন্দ না ওনাকে। আমার জামাই একটু আমার মতো চঞ্চল, দুষ্টু না হলে তো মিলবে না। আজকে ভার্সিটি থেকে এসে শুনি যে আপু শ্বশুর শাশুড়ি আর তাদের বড় ছেলে আসবে। আসবে ভালো কথা। আমি আমার মতো করে গোসল করে গান শুনতেছি আর ফেসবুকে গল্প পড়তেছি। এমন সময় আম্মু রুমে এসে বলতেছে শাড়ি পরতে। আজব, আমি কেন শাড়ি পরব? আমি পরতে বলছি তাই। আম্মু, তোমার কথা না আমি বুঝতে পারতেছি না, আমি কেন শাড়ি পরব? কারণ রজনী শ্বশুর শাশুড়ি তোকে দেখতে আসবে। আম্মু, তুমিও না। আপু শ্বশুর শাশুড়ি তো আমাকে অনেক দেখছে, আর কি দেখবে? আর দেখলে দেখবে, এতে শাড়ি পরার কি আছে? আমার জামার সাথে প্লাজোই ঠিক আছে। ঝুম, ওনারা তোকে ওনাদের বড় ছেলের জন্য দেখতে আসছে। কি? আম্মু, ওই বুইড়া লোকটা? কি বলছিস কি ঝুম? তোর থেকে ৯ বছরের বড় হবে, বিয়ের জন্য এরকমই ঠিক আছে। তোর বাবা আর আমার বয়সের পার্থক্য তো ১২ বছরের। আম্মু, আগের কথা বাদ দাও। এখন কি কেউ এত বড় কাউকে বিয়ে করে নাকি? উনি সব আগের কালচার নিয়ে থাকবে, আর আমি এই যুগের মেয়ে। ৯ বছরের পার্থক্যে তেমন কিছু হবে না। আর শুনেছি ইরহাম নিজেই বলেছে তোকে বিয়ে করবে। তোর বাবারও কোনো আপত্তি নেই। আমাদের তো আর কোনো ছেলে নেই, তোরা ২ বোন একসাথে থাকবি। ১ বছর হতে চললো আমরা রজনীর শ্বশুর শাশুড়িকে চিনি। অনেক ভালো মানুষ। যতদূর চিনেছি আয়ান বাবা অনেক ভালো, শুধু একটু চুপচাপ থাকে। তাতে কি, ছেলে মানুষ একটু গম্ভীর থাকা ভালো। তাই তোর বাবা ঠিক করেছে সম্বন্ধ পাকা করবেন। আম্মু, গম্ভীর থাকা ভালো তাই বলে এতটা গম্ভীর? উনি কখনো আমার সাথে কথা পর্যন্ত বলে নেই। তুই কথা বলছিলি? কি যে বলো না আম্মু, ওনাকে দেখলেই ভয় লাগে। কেমন যেন খেয়ে ফেলার মতো করে তাকায়। যদি একবার কি দুবার তাকিয়েছি, এছাড়া দেখিনি আমি ওনাকে। সবসময় তো অফিস আর রুমের ভেতরেই সীমাবদ্ধ উনি। এতক্ষণ চুপচাপ ওদের সামনে বসে মনে মনে এসব ভাবছিলাম। হঠাৎ নাপুর শাশুড়ি বলতেছে, কিরে মা, যা আলাদা একটু কথা বলে আয়। এতক্ষণ সামনে তাকে দেখলাম আয়ান ভাই সামনে নেই, আমার রুমের দিকে যাচ্ছে। আমি কাচুমুচু করে দাঁড়িয়ে ওনার পেছনে পেছনে আসলাম। বুঝতেছি না এমন কেন হচ্ছে আজ। এমনিতে তো আপু শ্বশুর শাশুড়ির সামনেও বেশ চটপট করে বেড়াই। আমি আর আপু একদমই আলাদা। আমি চটপটে আর আপু শান্ত। এদিকে ফাহিম ভাই চটপটে আর আয়ান ভাই একদম শান্ত। এই প্রথম নিজের রুমে ঢুকতেও ভয় করতেছে আমার। বুকে থুতু সিটে দিয়ে পেছনে আপু শ্বশুর শাশুড়ির দিকে একবার তাকিয়ে রুমে পা রাখলাম। পা রাখতেই শক্ত একটা কণ্ঠ কানে এলো। এতক্ষণ লাগে আসতে? এমনিতেই তো এক জায়গায় ঠিক থাকো না। আমার কান্না পাচ্ছে। এই লোকটা আমার সাথে এই প্রথম কথা বলল, তাও আবার ধমক দিয়ে। প্রথম কথা বুঝি একটা গুন্ডা ভালোভাবে বলে, আর উনি তো ভালো মানুষ। না 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 না, আমার মতো মেয়ে কিছুতেই এই উদ্ভট লোকটার সাথে সারা জীবন কাটাতে পারবে না। যেই কথাটা বলতে যাব তখনই উনি বলে উঠলেন, আমি তোমার মতামত জানতে আসিনি। চুপচাপ এই শাড়ি পাল্টে বিয়ের শাড়ি পরে নাও, আজকে একটু পর আমাদের বিয়ে হবে। এই বলে হনহন করে বেরিয়ে গেল। আবার ফিরে এসে বলল, আজকে শ্বশুরবাড়ি নিয়ে যাব তোমাকে। কথা না শুনলে ফেসবুকে কার সাথে কি করছো সব তোমার আব্বুকে বলে দেব। আমি তাজ্জব বনে গেলাম। এটা কি আদেশ করলো নাকি থ্রেট দিয়ে গেল? আরে ভাই, আমাকে কিছু বলার সুযোগ তো দিবি নাকি? একটু পর আম্মু এসে একটি মিষ্টি আমার মুখে ধরে বলল, তুই আগে থেকে পছন্দ করতে আয়ানকে কখনো বলিসনি তো? কী সব উদ্ভট কথা বলতেছ আম্মু? কেন, তুই নাকি আয়ানকে বলছিস যে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন? কি? আম্মু, এসব তোমায় কে বলেছে? কেন, কে আর বলবে? তুই যাকে বলছিস সে বলেছে। আয়ান ভাই এসব বলেছে?
এই দেখ, সত্যি কথা মুখ দিয়ে বের হয়েছে, তার মানে সত্যি বলছি। আচ্ছা যাই হোক, রেডি হয়ে নে, রজনী আর ফাহিম কাজী নিয়ে আসতেছে, বলে আম্মু বেরিয়ে গেল। আম্মু! এই যে চলে গেল। আরে আমার কথাটা তো শুনবা। আমি কখন ওনাকে বললাম যে আমি ওনাকে বিয়ে করব? আর আমি ফেসবুকে কার সাথে কি করছি? শুধু তো একটা ছেলেকে দুলাভাই বানিয়ে। উফ শিট! এই কথাটা উনি জানলো কিভাবে? আসলে হয়েছে কি, কিছুদিন থেকে একটা ছেলে সবসময় হাই হ্যালো দিত আর খোঁজ খবর নিত। প্রথমে পাত্তা না দিলেও একসময় আমিও কথা বলতাম। কথা বলতে বলতে দুলাভাই বানাইছি। তারপর আরেকটা আইডি দিয়ে নিজের কথা বলছি। এই আইডির পাসওয়ার্ড আমার বান্ধবীদের কাছেও আছে, ওরাও কথা বলতো। কিন্তু আমি তো সব এমনই ফাইজলামি করছি। কিন্তু এই লোকটা কিভাবে জানলো এসব? আল্লাহ, এইবারের মতো বাঁচায় দাও। আর জীবনে ফেসবুক চালাবো না, চালালেও কারোর সাথে কথা বলবো না। মনে মনে আল্লাহকে ডাকছি। এই সময় আপু রুমে আসে। এই ঝুম, তুই এখনো রেডি হসনি? আমি আপুর পা জড়িয়ে ধরে বললাম, আপু, ও আপুরে, আমি ওনাকে বিয়ে করব না রে। তুই দেখিস না উনি কেমন? জেনে বুঝে আমাকে নদীতে ফালাই দিচ্ছিস কেন? তোর জামাই কত ভালো, আর আমাকে কিনা গোমরা মুখোটার মাথায় চাপিয়ে দিচ্ছিস। আমার জামাই তোর হলে বুঝতি, সারাক্ষণ জ্বালিয়ে মারে আমাক। জামাইরা গম্ভীরে ভালো, বুঝলি তো? আর আয়ান ভাইয়া অনেক ভালো, জানিস, আমাকে ছোট বোনের মতো ভালোবাসে। আর উনি সেদিন আমাকে ডেকে বলতেছে, রজনী, একটা কথা ছিল। জি ভাইয়া বলুন। তোমার বোন ঝুমুর এইবার অনার্স ফার্স্ট ইয়ারে, তাই না? হ্যাঁ ভাইয়া। কেন, কিছু হয়েছে? ও কি কিছু করেছে? না না, তেমন কিছু না, আমি বিয়ে করব ওকে। তোমার বাবা মায়ের সাথে কথা বলো। বিশ্বাস কর, ওনার কথায় আমি এত খুশি হয়েছি, তোকে বলে বোঝাতে পারবো না। এবার ঝটপট রেডি হয়ে নে তো। আর জানিস তো, আয়ন ভাইয়া যখন বলেছে তোকে বিয়ে করবে, তখন করেই ছাড়বে। আপু প্লিজ, তোরা এইভাবে আমাকে জোর করতে পারিস না। কি? দেখ ঝুম, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমরা তোকে মোটেও জোর করছি না। তুই নিজেও কিছুদিন আগে আমাকে বলেছিস যে আয়ন ভাইকে তোর ভালো লাগে, শুধু একটু গম্ভীর, কিন্তু মানিয়ে নেওয়া যাবে। বলছিস কিনা? হ্যাঁ বলেছিলাম, কিন্তু সত্যি সত্যি বিয়ে করব বলিনি তো। বিয়ে আবার মিথ্যে মিথ্যে করে নাকি? অনেক নাটক করেছিস আর না। চল রেডি করে দেই। আপু সাজিয়ে দিচ্ছে আর আমি বসে বসে ভাবছি, এই এত সুন্দর ছেলেটা আমার জামাই হবে। আপুর বিয়ের দিন প্রথম ওনাকে দেখে আমি সহ আমার বান্ধবী গোষ্ঠী ফিদা হয়ে গেছিল। ওনার ফর্সা মুখে কালো চাপদারি, গোলাপি ঠোঁট আর গম্ভীর্যতা দেখেই ওনার প্রেমে পড়ে গেছি। কিন্তু কখনো বলার সাহস পাইনি। ওনাকে দেখেও ভয় লাগতো। আর অন্যদিকে উনি আমার বড় বোনের ভাসুর। আমার জন্য যদি আবার কোনো ঝামেলা হয়, এই ভয়ে কখনো বলা হয়নি। কিন্তু আজকে হঠাৎ এসব একদম স্বপ্নের মতো লাগছে। সাথে একরাশ ভালো লাগা। ইস, এত কিউট জামাই হবে আমার। ভাবলেই নাগিন ড্যান্স দিতে ইচ্ছে করতেছে, কিন্তু নাচা যাবে না। এমন ভাব করতে হবে যেন আমার ইচ্ছের বিরুদ্ধে সব হচ্ছে। কারণ আমি বুদ্ধি হওয়ার বয়স থেকে বলে আসছি, আমার জামাই হবে একদম আমার কার্বন কপি, আর বয়সও সেম। কিন্তু এখন তেমন কিছুই হচ্ছে না, তাই আমি মন খারাপের ভান ধরে থাকবো। আপুর কথায় ভাবনায় ছেদ পড়ল। বাহ ঝুম, তোকে তো এই শাড়িটা মানিয়েছে। আয়ন ভাইয়ের পছন্দ আছে বলতে হবে। আমার বোন কি কম সুন্দরী নাকি? আপুর কথা শুনে লজ্জা লাগতেছে। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আয়নায় তাকা। আয়নায় তাকালাম। লাল খয়েরির সাথে গোল্ডেন কালার, সাথে ম্যাচিং পাথরের জুয়েলারি আর ডিপ সাজ। আপু পাড়েও বটে, মনে হচ্ছে পার্লার থেকে সেজেছি। এর মধ্যে বাহির থেকে বেশ কয়েকবার ডাক পড়েছে, তাই আপু তাড়া দিল তাড়াতাড়ি বের হওয়ার জন্য। আপু দরজা খুলতেই হুড়মুড়িয়ে অনেকেই ঘরে ঢুকলো। আমি তো অবাক, এত মানুষ এসেছে বাড়িতে, বুঝতেই পারিনি। মামা মামি চাচা চাচি সহ আরও অনেকেই এসেছে। একটু পর বিয়ে পড়ানো হবে। আমি আর উনি সামনাসামনি বসে আছি। আমি বসার পর একবারও মাথা তুলে সামনে তাকাইনি। সবাই তো রীতিমতো কানাঘুষা শুরু করেছে যে আমাকে হয়তো মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে দেওয়া হচ্ছে, নয়তো আমি এত চুপচাপ কেন। আমার নাকি চুপচাপ মানায় না, কিন্তু আমি কিভাবে বোঝাবো যে আমার লজ্জা লাগছে। ভীষণ লজ্জা লাগতেছে আমার। হঠাৎ উনি সবার মাঝে বলে উঠল, ঝুমুর, তোমার কি ইচ্ছে নেই এই বিয়েতে? না থাকলে বলো, তবুও এইভাবে চুপচাপ বসে সবার মনে দ্বিধাদ্বন্দ্ব রেখো না। তোমার মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করব না আমি তোমায়। আমি এবার মুখ তুলে তাকালাম। মানুষটা আমার সাথে ম্যাচ রেখে শেরওয়ানি পরেছে, কি অপূর্ব লাগছে দেখতে। নিখুঁতভাবে সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি যেন আবার প্রেমে পড়ে গেলাম ওই চাহনির। মন চাচ্ছে চোখ দুটোতে একবার ছুঁয়ে দেই, কিন্তু এখন তো সেটা করা সম্ভব না, তাই অনেক কষ্টে নিজেকে সংযত রাখলাম। শুনেছি ছেলে মানুষ বউকে দেখে নিজেকে সংযত রাখে।
কিন্তু আমি মেয়ে হয়ে রাখছি, তাই নিজেকে খুব নির্লজ্জ মনে হচ্ছে। যাই হোক, একা একা তখন তো খুব আমাকে থ্রেট দিয়ে আসলো, কিন্তু এখন সবার সামনে এত সাধুবান্দা কেন সাজতেছে লোকটা? আমি না চাইলে নাকি বিয়ে করবে না। এখন না বললে যদি সত্যি সত্যি বিয়ে না করে, তাহলে আমি এত কিউট জামি কোথায় পাবো? তাই একটু হেসে বললাম যে, আমরা তো প্রেম করেছি বিয়ে করার জন্যই, তাহলে আমার মত থাকবে না কেন? আমার কথায় উপস্থিত সবাই চুপ হয়ে গেল। ওনার দিকে তাকিয়ে দেখি উনি কেমন রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হয় এক্ষুনি খেয়ে ফেলবে। আমার কি দোষ ভাই? আমার সামনে এত সাধু সাজতে গেলে একটু তো বাস খেতেই হবে। বিয়ে পড়ানো শেষ হলে আপু আমাকে সাইডে নিয়ে গিয়ে বলল, ঝুম, সত্যি কি তোর আয়ন ভাইয়ের সাথে কোনো সম্পর্ক ছিল? আপু, তোর আয়ন ভাই কি প্রেম করার মতো মানুষ নাকি? ওনাকে দেখলেই তো মনে হয় আনরোমান্টিক মানুষ। ওনাকে দিয়ে প্রেম ভালোবাসা আশা করিস কোন দুঃখে? তাহলে তুই সবার সামনে যে বললি? আরে আমি তো এমনিই বলেছি। হায় আল্লাহ, তুই ওনাকে আনরোমান্টিক মনে করিস? আমার তো মনে হয় ফাইমের থেকেও ভাইয়া অনেক বেশি রোমান্টিক। মাঝে মাঝে ওনার কথা শুনে আমার তাই মনে হয়। তবে উনি সবার মতো না যে সব সময় আলকা পিরিত দেখাবে, সারাক্ষণ বইয়ের পেছন পেছন ঘুরবে। উনি সব ভালোবাসা কাজেই করে দেখাবে। শেষের কথাগুলো ফাহিম ভাইয়াকে দেখেই বলল আপু। ফাহিম ভাই এসে বলতেছে, কি? আমি আলগা পিরিত দেখাই? সবসময় একটু কাছে থাকি, এই জন্য এইভাবে আমার ভালোবাসাকে অপমান করছো? আরে না, আমি অপমান কই করলাম? আমি তো আয়ান ভাইয়ের কথা বললাম। বলল আপু, হ্যাঁ বুঝি তো, কিন্তু শালিকা এখন তো বড় ভাবি হয়ে গেছে, ওর সামনে বেশি কিছু বললাম না। না না জিজু, আমি শালি শালি থাকবো, ভাবি হব না। শালি দুলাভাইয়ের কাছে আবদার করতে পারবে, কিন্তু ভাবি তো পারবে না। শালি আমার চালাক আছে, দেখতে হবে না শালিটা কার। এরপর খাওয়া দাওয়া শেষ করে বিয়ে বিদায়ের পালা। আমি প্রথমে যেতে চাচ্ছিলাম না, কিন্তু ওনার একটা ধমক খেয়ে আর কথা বাড়ায়নি। উনি আমার একটা হাত ধরে আছে। আমি অনেকবার খোলার চেষ্টা করেছি, কিন্তু উনি ছাড়ছেই না। বারবার বলতেছি একটু ছাড়েন, দরকার আছে। না, উনি ছাড়ছেই না। উল্টো আমাকেই ধমক দিয়ে বলে যে এত নড়াচড়া করে লাভ নেই, আমি ছাড়ব না। বাধ্য হয়ে বললাম, প্লিজ ছাড়েন, আমি বাথরুমে যাব। 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে আসবা। এই বলে হাত ছাড়ল। আমি বললাম, 5 মিনিট না ছাই, পাক্কা 30 মিনিট পর এসে দেখি আপু, দুলাভাই আর উনি সোফায় বসে আছে। মানুষজনও কমে গেছে। 11টা পার হয়েছে, সবাই হয়তো চলে গেছে। আমি যেতেই উনি উঠে আবার আমার হাত ধরে সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে আসলেন। কি আশ্চর্য, আমার বিয়ে হলো, বিদায় হলো, আমার কোনো কান্না পাচ্ছে না কেন? এত চেষ্টা করতেছি কান্না করার, তবু হচ্ছে না। আমি হয়তো এমন একজন মেয়ে যার বিয়ে প্রেম করেও হয়নি, তবুও কান্না করিনি। যাই হোক, ওই রকমে চলে আসলাম শ্বশুর বাড়িতে। এই বাড়িতে তো দেখে একদম ফাঁকা। এমনিতেই আশেপাশে কোনো বাড়ি নেই। 3তলা একটা বাড়ি, চারপাশে লাল নীল ঝাড়বাতি জ্বলছে। বাড়িটা যেন অপরূপ লাগতেছে। আমি গাড়ি থেকে নামতেই উনি আমার হাতটা ধরলো। ওইদিকে আপু আর ফাহিম ভাই ওরা একটু সামনে এগোতেই মানুষটা এমন একটা কাণ্ড করে বসলো যে লজ্জায় পড়ে গেলাম। আপু আর ফাহিম ভাই সামনে এগোতেই উনি আমায় কোলে নিলেন। এই, আপনি কি করছেন? এত কথা বলো না, চুপচাপ থাকো, না হলে আরও লজ্জায় পড়তে হবে। আমি ওনার কথা শুনে চুপ হয়ে গেলাম, নয়তো যদি সত্যিই কিছু করে বসে। বুঝলাম না এই গোমরা মুখটাকে এত আনরোমান্টিক মনে হচ্ছে কেন। আপু পেছনে আমার দিকে তাকিয়ে একটা চোখ টিপে দিয়ে সবার আগে চলে গেল। সদর দরজায় আসতে না আসতেই কয়েকজন ছেলে মেয়ে এসে হাজির হলো। ওদের দাবি টাকা ছাড়া ঘরে ঢুকতে দিবে না। আপু আর ফাহিম ভাইও সাথে আছে, উনিও আমাকে কোল থেকে নামাচ্ছে না। কি একটা অবস্থা! ছেলেমেয়েগুলো ওনার মামাতো ফুফাতো ভাই বোন। আমি আগেও দেখেছিলাম এদের। উনি আমাকে বলল এক হাত দিয়ে যেন ওনার প্যান্টের পকেট থেকে মানিব্যাগ বের করি। আমি হা করে ওনার মুখের দিকে তাকালাম। উনি চোখ রাঙিয়ে ফিসফিস করে বলল, তাড়াতাড়ি নাও, নয়তো ফেলে দেব। আমি আস্তে আস্তে ওনার পকেট খোঁজার চেষ্টা করছি। আসলে শেরওয়ানি পরা, তাই পকেট খুঁজে পাচ্ছিলাম না। বেশ কিছুক্ষণ চেষ্টা করে মানিব্যাগ বের করলাম, তবুও লোকটা আমাকে নামিয়ে দিল না। এরপর ওদেরকে টাকা দিয়ে আমাকে ভেতরে নিয়ে গেল, সোজা দোতলায় উঠে গেল। এর মধ্যে একবারও নামায়নি আমাকে। 3তলা এখনো কমপ্লিট হয়নি, তাই নিচতলার দোতলায় সবাই থাকে। এক সাইডে আপু আর ফাহিম ভাইয়া, বিপরীত পার্শ্বে উনি থাকতো, আজ থেকে আমিও। উনি ওনার রুমে এসে নামিয়ে দিল। এমা, লাইট জ্বালায় না কেন? এত অন্ধকার রুম। এই যে শুনছেন, বলছে কিছু? আমাকে নামিয়ে দিয়ে কোথায় গেলেন? আমি তো আপনার রুমে কোথায় কি আছে কিছু জানি না। একটু লাইটটা জ্বালাবেন? অপেক্ষা করতে হবে মানে? চুপচাপ থাকো একটু। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর বিরক্ত লাগতেছে,
অনেকটা বিরক্ত হয়ে বললাম, আরে ভাই পাইছেনটা কি আপনি? কখন থেকে দাঁড়িয়ে আছি আমি, কি করবেন করেন, 12টা পার হয়েছে, ঘুমাবো আমি। বসতেও দিচ্ছেন না, পা লাগে না বুঝি? এই সময় লাইট জ্বলে উঠল। আমি 2 হাত দিয়ে চোখ ধরলাম। অনেকক্ষণ অন্ধকারে থাকার পর আলো আসছে, তে চোখে লাগছে। চোখ মেলে দেখি হালকা লাল নীল আলো জ্বলছে। ঘরের সমস্ত জিনিস চকচক করছে, মনে হচ্ছে সব নতুন। সম্ভবত এগুলি লাগাচ্ছিলেন উনি। আর বিছানাটা পুরোটাই ফুল দিয়ে সাজানো। আপু আর ফাহিম ভাইয়া যাওয়ার আগে সাজিয়ে দিয়ে গেছে। আমার সামনে লম্বা চওড়া উনি পকেটে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ফ্যানের বাতাসে ওনার চুলগুলো হালকা উড়ছে। আবারও মন চাচ্ছে ওনার মাথায় একবার হাত দেই। আর মনকে বাধা দিলাম না। ডান হাতটা ওনার মাথায় দিয়ে চুলগুলো বুলিয়ে দিলাম। উনি চোখটা বন্ধ করে ফেললেন। আমি ভয়ে ভয়ে হাত সরিয়ে নিলাম। উনি চোখ মেলে তাকালেন। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। উনি খুব নম্র ভদ্রভাবে ডাকলেন আমায়, ঝুমুর। আমি মাথা তুলে তাকালাম ওনার মুখের দিকে। ঝুমুর, আমি তোমাকে কয়েকটা কথা বলি, মন দিয়ে শুনবা। আমি মাথা নাড়ালাম, মানে শুনবো। তুমি আমাকে চেনো আমি কেমন, আর আমি আজকেই তোমাকে কেন বিয়ে করলাম এটা জানতে পারবা এক সময়। আমি জানি তুমিও আমাকে পছন্দ করো। এটা না বুঝলে বিয়ে করতাম না আমি তোমায়। তুমি এতদিন বাবার বাড়ির মেয়ে ছিলে, তাই তোমার চঞ্চলতা শোভা পেয়েছে, কিন্তু এখন একদম ওরকম করা যাবে না। তোমাকে গম্ভীর হতে হবে, বউদের যেমন মানায়। ওনার এই কথাটা আমার ঠিক পছন্দ হলো না। সবাইকে কেন গম্ভীর হতে হবে? আমার তো নিজের ইচ্ছে বলে কিছু একটা আছে। আমি একখানে চুপচাপ বসে থাকতে পারি না, সিরিয়াস মোমেন্টেও হাসি আটকাতে পারি না। এসব না করলে আমার কেমন যেন দম বন্ধ লাগে। বিরক্তি মাখা মুখ নিয়ে ওনার কথাগুলো শুনলাম। উনি বলল, এখন ফ্রেশ হয়ে আসো। আমি অনেকক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে আসলাম। এসে দেখি উনিও চেঞ্জ করে নিয়েছে, হয়তো অন্য বাথরুমে গেছিল। তারপর একসাথে 2 রাকাত নামাজ পড়ে নিলাম। এরপর উনি একটা নেকলেস বের করে আমার সামনে ধরলো। তারপর কিছু না বলে আমার গলায় পরিয়ে দিল। ওনার স্পর্শে অজানা ভালো লাগা কাজ করছিল। একদম কোনো ভয় লাগতেছিল না। মনে হচ্ছিল এ স্পর্শে কোনো পাপ নেই, নেই কারো কথার ভয়। একদম হালাল সম্পর্ক। আর হালাল জিনিস সবারই ভালো লাগে। ওনাকে জড়িয়ে ধরার খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু সাহস হলো না। যদি ভাবে যে এ কেমন মেয়ে, একটু ধৈর্য ধরতে পারে না, তাই জড়িয়ে ধরলাম না। উনি এক হাত দিয়ে চুলগুলো ছেড়ে দিল। তারপর আমাকে ওনার দিকে ঘুরিয়ে নিল। আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি ছোট নেই ঝুমুর, সব কিছু বুঝতে পারো তুমি। আমি জানি আমি চাইলে তুমি বাধা দিতে পারবে না, কিন্তু আমি চাচ্ছি না এইভাবে হঠাৎ করে তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে। আমাদের একসাথে পথ চলা আজ থেকে শুরু। আমরা জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে থাকবো, তাই তাড়াহুড়ো করে কষ্ট দেব না তোমায়। সময় নাও তুমি। তোমার যখন মনে হবে স্বামী হিসেবে পারফেক্ট আমি, সেদিনে কাছে আসবে। আমি আমার সবটা দিয়ে ভালোবাসবো তোমায়। কোনো ছেলে মানুষ বিয়ে করে বউকে ছাড়া থাকতে পারে না। আমিও পারবো না, কষ্ট হবে, তাই সময় একটু কম করে নিও, বলে মুচকি হেসে বিছানার এক পাশে শুয়ে পড়ল। এত নির্লজ্জ এই লোকটা কিভাবে গড়গড় করে সব কিছু বলে দিল। ছি, লজ্জায় আমার মাথা কাটা যায়। ধুর, কী সব ভাবি। আমি ওনার বউ, আমাকে বলবে না কাকে বলবে? আর এত সুন্দর একটা মানুষের বউ হওয়া ভাগ্যের ব্যাপার। তারপরও আমি চুপচুপি ওনার পাশে গিয়ে শুয়ে পড়লাম। এপাশ ওপাশ করতে করতে রাত কেটে গেল। এমনিতেই আমি সবসময় নড়াচড়া করি বেশি, তার উপর আজকে বিছানা একটা ছেলে মানুষ। ঘুম আর হলো না আজকে। ফজরের আজান কানে আসতেই উঠে পড়লাম। অজু করে বের হতেই দেখি উনি উঠে পড়েছে। নামাজ পড়ে নিচে গেলাম। এর আগেও যেহেতু এই বাড়িতে এসেছি, তাই সব কিছু চেনা আছে। নিচে গিয়ে আস্তে আস্তে সদর দরজা খুলে বাইরে বের হলাম। বাড়িটার সামনটা পুরোটাই ফাঁকা। ছোট ছোট আম গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ, আরও বিভিন্ন রকমের ফুলের গাছ ইত্যাদিতে ভরা। তবে সব সারিবদ্ধ আর ফাঁকা ফাঁকা করে গাড়া, এজন্যই আরও বেশি ভালো লাগে। আমি আগে এই বাড়িতে আসলেও এত সকালে উঠে বাইরে আসিনি। গাছগুলোতে পাখির কিচিরমিচির শব্দ আর সকালে শুভ্র বাতাস গায়ে লাগতেই যেন মনটা ফুরফুরে হয়ে গেল। ঝুম এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর উপর থেকে একজোড়া চোখ ওর দিকে তাকিয়ে ভাবছে, মেয়েটা কি একটু চুপচাপ থাকতে পারে না? কালকে এত করে বোঝালাম নতুন বউ বউয়ের মতো থাকতে, তা না। সকালে উঠেই ধেই ধেই করে বাহিরে গেছে। আর কয়দিন যত খুশি নেচে বেড়াও, এরপর থেকে তোমাকে বন্দি করে রাখবো। চাইলেও যখন তখন ইচ্ছে মতো ঘুরতে পারবে না মিসেস আয়ান চৌধুরী। যার জন্য তোমাকে বিয়ে করেছি সেটাই তো পূরণ করতে হবে, কারণ আয়ান চৌধুরীর প্রয়োজন ছিল তোমাকে, বড্ড বেশি প্রয়োজন ছিল। এসব ভাবতে ভাবতে দেখে ঝুমকে কোথাও দেখা যাচ্ছে না। আয়ান দ্রুত নিচে নেমে আসে। ঝুমুর মাত্রই ভেতরে আসছে, তখনই আয়ান নিচে নামে। দেখে ঝুমুর কিচেনের দিকে যাচ্ছে। ঝুমুরকে দেখে 1 কাপ কফি চেয়ে আগের দিনের খবরের কাগজটা পড়া শুরু করে।
ঝুমুর আয়ানকে কফি দিয়ে সবার জন্য নাস্তা বানায়। কাল ঘুমোতে দেরি হয়, সবার একটু দেরিতেই ঘুম ভাঙে। রজনী এসে দেখে ঝুমুর নাস্তা বানানো প্রায় শেষ। এই ঝুম, তুই কি করছিস এসব? এত তাড়াতাড়ি উঠতে গেলি কেন? আরে আপু, সমস্যা নেই, আমার ঘুম আসছিল না তাই উঠে পড়েছি। আরে শালিকা যে, বিয়ে হয়ে আসতে না আসতেই দায়িত্ব পালন শুরু করেছো দেখি। কথাটা বলতে বলতে ফাহিমও নিচে নেমে আসলো। ওনার আরও 2টা মামাতো বোন উঠেছে। হঠাৎ সোফায় বসে থাকা ওনাকে দেখতে পেয়ে সবাই চোখ টিপে করে হাসছে। আমি ওদের মতিগতি বুঝতে পারছি না, এমন কেন করছে। আপু এসে ফিসফিস করে বলতে লাগলো, এই ঝুম, এটা কি হলো বলতো? কি? আয়ান ভাইয়া তো কখনো নিচে এসে কফি খায় না, মানে এই সকালে তো কখনো সে নিচেই নামে না। তাহলে আজ ব্যাপার কি? ব্যাপার ওনাকেই জিজ্ঞেস করো না, বলে ওদের কাছ থেকে সরে আসলাম। আর ওরা সবাই হেসে উঠল। আমি রুমে আসার কিছুক্ষণের মধ্যে উনিও রুমে ঢুকলো। অফিস যাব কথাটা বলেই তাওয়াল নিয়ে বাথরুমে ঢুকে পড়লো। আমি আবার নিচে গেলাম, ওনার জন্য নাস্তা নিয়ে আসলাম। একটু পর উনি গোসল করে বের হলেন, শুধুমাত্র তাওয়াল পরে। নাভির একটু নিচে তাওয়াল, ফর্সা বুকে হালকা কালো লোম, গলার একটু নিচে 2টা লাল তিল, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, গোলাপি ঠোঁটগুলো ভিজে আছে। ইচ্ছে করছে ঠোঁটগুলো একবার ছুঁয়ে দেই। একটা ছেলে মানুষ এতটা সুন্দর হয়, ওনাকে না দেখলে বুঝতে পারতাম না। ওনাকে নিয়ে ভাবতে ভাবতে ভাবনার রাজ্যে ঢুকে পড়েছি। তখনই উনি জোরে ডেকে বলল, এই মেয়ে, কখন থেকে ডাকছি? এইভাবে হা করে ঠোঁটের দিকে তাকিয়ে আসো কেন? কি স্টেজ করতে চাচ্ছিলে নাকি? আসলে আমতা আমতা করছো কেন? আপনার ঠোঁটগুলো আসলে অনেক সুন্দর, মন চাচ্ছিল ছুঁয়ে দেই, কিন্তু আপনি কি না কি মনে করেন তাই করলাম না, বলে এক দৌড়ে নিচে আসলাম। পাগলি একটা। 30 মিনিট হবে উনি বেরিয়ে গেছে। আমি বাড়িতে কথা বললাম। চাচা চাচি মামা মামি সহ কাছের কিছু আত্মীয় স্বজন আজকে আসবে এই বাড়িতে। আসলে একদিনের দাওয়াতে নিজের মানুষ ছাড়া আর কেউ আসবে না। হঠাৎ করে বিয়ে না হলেও আমার বিয়েতে তেমন বড় কোনো অনুষ্ঠান করতো না, কারণ আপুর বিয়েতে অনেক বড় অনুষ্ঠান করে আব্বু অনেকটাই গ্যাপে পড়ছিল। তাই আমিও বলছিলাম আমার বিয়ে খুব সাদামাটাভাবেই করব। আব্বুর ছোটোখাটো ব্যবসায় আমাদের দিন ভালো কাটলেও একেবারে অনেক বড় অনুষ্ঠান আমাদের জন্য না। আপুর বিয়েতে করা লাগছে, কারণ আপু বড় মেয়ে ছিল। আর আপুর শ্বশুর শাশুড়ি বলছিল আমাদের বাড়ির ছেলের বিয়ে অনুষ্ঠান না করলেই নয়, নয়তো আমাদের আত্মীয় স্বজনদের কাছে নত হতে হবে। যদিও ফাহিম ভাইয়া আলাদাভাবে কিছুটা সাহায্য করতে চেয়েছিল, কিন্তু আব্বু নেয়নি। এর মাঝে নতুন বউ দেখতে অনেকেই এসেছে, কিন্তু আমার হাত কান একদমই খালি। বয়স্ক মহিলারা নিজেদের মধ্যে ফিসফিস করছে। আমার শাশুড়ি এসে বলল, বড় বৌমা, আমার ঘরে একটু আসো তো। আর একটু জোরে আপুকে ডেকে বলল, ছোট বউ, সবাইকে নাস্তা দাও। আর ওনাদের উদ্দেশ্যে বলল, আপনারা একটু বসুন ভাবি, আমরা এখনই আসছি। তারপর আমাকে ঘরে নিয়ে গিয়ে একটা গহনার বক্স দিয়ে বলল, বৌমা, এসব পরে নাও। আর প্রথম দিকে কমপক্ষে 6 মাস পর্যন্ত এইসব পরে থাকবা। কালকেই দিতাম, বাড়িতে এসে অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু তোমরা আসছো না দেখে ঘুমিয়ে পড়েছি। আজকে খালি হাত কান গলায় যদি ওনারা দেখে যেত, তাহলে সারা পাড়ায় বলে বেড়াতো চৌধুরী বাড়ির বড় বউকে স্বর্ণ ছাড়াই দেখে আসলাম। তোমার মা বাবা কেমন নির্লজ্জ বলো তো, তোমাকে কিচ্ছু দিল না। ওনার শেষ কথাটা শুনে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। অন্য সময় হলে তো অনেক কথা শুনিয়ে দিতাম, কারণ আমার বাবা মাকে নিয়ে কোনো কথা আমার সহ্য হয় না। আমি তো এতদিন ভেবে আসছি আপু হয়তো খুব সুখে আছে, কিন্তু বড়লোকদের মধ্যে এত নিচু মনের মানুষ উনি দেখে বোঝা যায় না। কোনো কিছুরই নাকি অভাব নেই। তাহলে বাবার বাড়ি থেকে কি দিল আর না দিল, এতে এভাবে কেন বলল? সবার সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করে যেন মিশুক আর ভালো মনের মানুষ। উনি আবারও ধমক দিয়ে বলে উঠল, তাড়াতাড়ি এগুলো পড়ে ওনাদের সামনে যাও, নয়তো কেলেঙ্কারি হয়ে যাবে। আমি চোখ মুছতেই দেখতে পেলাম আড়াল থেকে একটা ছায়া সরে গেল। আমি আস্তে আস্তে চুড়ি, কানের ঝুমকা, গলার হার সব পরে বাহিরে গেলাম। সবাই দেখে বেশ প্রশংসা করলো। আমার শাশুড়িও ছিল ওখানে। ওনার উদ্দেশ্যে কয়েকজন বলল, সত্যি ভাবি, আপনার 2 বউ মাশাআল্লাহ, ছেলেগুলো যেমন বউ তেমন বেশ মানিয়েছে। এখন শুধু একটা বাচ্চা হলেই সংসারটা পূর্ণ হবে। তার ছোট ছেলের বিয়ে তো প্রায় 1 বছর হলো। সুখবর কবে দিবেন? আপু পাশেই ছিল। শাশুড়ি মা আপুর দিকে চেয়ে বলল, সময় হলেই হবে। এখনকার ছেলেমেয়েরা তাড়াতাড়ি বাচ্চা নিতে চায় না ভাবি, কিছুদিন গেলে নেবে। আমি শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে আছি। সবার সামনে কত ভালো দেখায়, ভেতরে ভেতরে যেন নাগিন। আমি চাইলেই তখন মুখের ওপর অনেক কিছু বলতে পারতাম, কিন্তু কাল রাতে আয়ান চৌধুরী নিষেধ করেছেন, কখনো যেন আমার কারণে ওনার মা কষ্ট না পায়। আর তার ওপর আমি নতুন বউ, এজন্য সব সহ্য করে গেছি। বিয়ের আগে আমার কানে স্বর্ণের জিনিস ছিল, কিন্তু কালকে সাজার সময় বাড়িতেই খুলে রাখছি।
শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারি পরছিলাম তার জন্য। গলায় একটা সিম্পল লকেট দিয়ে চেন ছিল, সেটাও খুলে রাখছি। সবাই চলে যাওয়ার পর রুমে এসে একা একা বসে আছি। খারাপ লাগতেছে অনেক। আপুকে তো স্বর্ণের চুড়ি আর কানের ঝুমকা দিয়েছে, কিন্তু বিয়ের কিছুদিন পর, কারণ একবারই তো অত কিছু করা সম্ভব ছিল না। তাহলে কি আপুকেও কথা শুনতে হয়েছিল? এমন সময় আপু রুমে এসে দরজা লাগিয়ে দেয়। আমার কাছে এসে গালে আলতো করে চাপ দিয়ে বলে, মন খারাপ করিস না ঝুম, শ্বশুরবাড়িতে একটু আধটু কথায় হজম করতে হয়। শুধু শাশুড়ি মা এমন, তাছাড়া বাড়ির প্রত্যেকটা মানুষ ভালো। আয়ান ভাইয়া অনেক বেশি ভালো। আমি আপুর মুখের দিকে তাকিয়ে আছি, মনে হচ্ছে আপুও কান্না করছে। আমি আড়াল থেকে শুনেছি মা তোকে কি বলেছে। প্রথম দিকে আমাকেও বলছিল, কিন্তু তোর ফাহিম ভাইয়া আমাকে আলাদা করে জিনিস বানিয়ে দিছিল। উনি ভেবেছে এগুলো আমার বাবার বাড়ি থেকে দিছে, তাই আর কিছু বলেনি। আর একটা কথা বোনো, তোর চঞ্চলতা দেখে আমার শাশুড়ি আগেও আমাকে বলতো যে তোমার বোন এমন কেন, স্থির থাকতে পারে না নাকি। আমি তাকে তখন কিছু বলি নাই, কারণ তুই তো এখানে বেশি থাকিস না। আমাদের বাড়িতে তো তোকে কেউ কিছু বলে না। তোকে বললে হয়তো তুই আসতে চাইতি না আমার কাছে, কিন্তু এখন তোকে একটু চঞ্চলতা কমাতে হবে। একদম না, একটু, মানে শাশুড়ির চোখে যাতে ধরা না পড়ে সেটুকু। প্লিজ শোনাবো না আমার, মানিয়ে নিস। বাড়ির বড় বউ বলে কথা। এইসব বলে একটা হাসি দিয়ে আপু চলে গেল। ওই লোকটার ওপর খুব রাগ হচ্ছে এখন। ফাহিম ভাইয়া পড়াশোনা করা অবস্থায় আপুকে স্বর্ণের জিনিস বানিয়ে দিয়েছে, যাতে ওনার মা কিছু বলতে না পারে। আর উনি বুড়ো হয়ে গেছে, এত বড় বিজনেসম্যান, অথচ বউকে স্বর্ণ দেয়নি কেন? উনি কি জানে না ওনার মা কেমন? আর আমার পরিবার সম্পর্কে তো ওনার ধারণা আছে। হঠাৎ বিয়ে না করলে হয়তো আব্বু কিছু দিত, হঠাৎ বিয়ে করার কারণে সেটাও হয়নি। আজকে আসুক, ওনার একদিন কি আমার যে কয়দিন লাগে। দুপুর 2টা বাজে, বাবার বাড়ির সবাই এসে গেছে। আজকে আমাকে আর ওনাকে যেতে হবে আমাদের বাড়িতে, এটাই নিয়ম। আপুও যেত, কিন্তু শ্বশুর বাড়ির দায়িত্ব বেশি হওয়ার কারণে আপুর যাওয়া হচ্ছে না। উনিও বেশ সময় মতো এসে গেছে, সবার সাথে কথা বলে রুমে আসছে। আমি ওনার অপেক্ষায় ছিলাম। আসার সাথে সাথে জিজ্ঞেস করলাম, আপনি হঠাৎ করে আমাকে বিয়ে করলেন কেন? উনি একবার আমার দিকে তাকিয়ে বলল, ফ্রেশ হয়ে আসছি। আজব মানুষ তো, আমি কথা বলার জন্য বসে আছি আর উনি ফ্রেশ হতে গেল। মানুষটা দেখি দিনে একরকম, রাতে অন্যরকম। ছেলে মানুষ কি এমন হয়? একটু পর উনি ফ্রেশ হয়ে এসে আমার পাশে বসলো। আমাকে হঠাৎ বিয়ে করার কারণ জানতে চাচ্ছে তো? আমি মাথা নাড়ালাম। ঝুমুর, ভালোবাসি আমি তোমাকে, অনেক বেশি ভালোবাসি। তোমাকে প্রথম দিন দেখেই ভালো লেগেছে, কিন্তু তুমি আমার ছোট ভাইয়ের শালী, এজন্যই সবসময় এড়িয়ে চলেছি তোমাকে। কিন্তু আমি যখন থেকে বুঝতে পারছি যে তুমিও দুর্বল আমার প্রতি, তখন থেকে আমি আর দূরে থাকতে পারছি না। তোমাকে লুকিয়ে দেখা, তোমাকে ফলো করা, তুমি কখন কোথায় যাচ্ছ, কি করতেছো, সব কিছুর উপর নজর রাখা যেন আমার দায়িত্ব হয়ে গেছে। হঠাৎ একদিন মনে হলো ফেসবুকে নক দিয়ে কথা বলি। নক দিলাম, কিন্তু তুমি প্রথম পাত্তাই দিলা না। কাউকে ভালোবাসলে তার সাথে কথা বলার জন্য নত হতেও লজ্জা লাগে না, কথাটা আগে মানতাম না। সবসময় বলতাম যে আয়ান চৌধুরী কখনো কারো কাছে নত হবে না, কিন্তু আমি নিজেই কথাটা ভুল প্রমাণ করে বারবার SMS দিতাম তোমাকে। শেষে তুমি কথাও বললে, কিন্তু দুলাভাই বানিয়ে। আমি হাঁ করে ওনার মুখের দিকে তাকিয়ে আছি। ওইটা তাহলে উনি ছিল? তারপর আবারও উনি বলতে লাগলেন, তোমরা যে বান্ধবীরা মিলে কথা বলছিলে আমার সাথে, এটাও আমি বুঝতে পারছিলাম। কিভাবে বলি? একদিন আমি তোমার ভার্সিটির সামনেই গাড়িতে ছিলাম, তখন তোমার হাতে ফোন ছিল না, কিন্তু আমার সাথে কথা হচ্ছিল। তখন বুঝেছি যে তুমি একা না, অন্য কেউ আমার সাথে কথা বলে। আয়ান চৌধুরীর সাথে মজা করেছো, তাই আমি হুট করে বিয়েটা করে ফেললাম। আচ্ছা, আপনি আপনার পরিচয় কেন দেননি? আমি পরিচয় দিতাম, কিন্তু কেন জানি খুব জানতে ইচ্ছে হলো। দেখি একটু ভার্চুয়াল জগতে তুমি কেমন, ফেসবুকে সবার সাথে কিভাবে কথা বলো, এজন্য পরিচয় দেইনি। ও, আর হঠাৎ বিয়ে করার আরেকটা কারণ হলো আমাকে অফিসের কাজে 15 দিনের জন্য আমেরিকা যেতে হবে। আর আপনার তো? আমার খুব ইচ্ছা আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত নায়াগ্রা ফলস দেখার। জি হ্যাঁ, এটা দ্বিতীয় কারণ। অফিসের কাজে যাচ্ছি, তাই ফ্যামিলির কাউকে নিয়ে যাওয়া যেত না, কিন্তু আমার সাথে আমার বিয়ে যেতেই পারে। এজন্যই আপনাকে খুব তাড়াতাড়ি বিয়ে করলাম। আর যাই হোক, বিয়ের আগে যে তোমাকে একা আমার সাথে পাঠাবে না, এটা আমি জানতাম। এখন তো আর কেউ বাধা দিতে পারবে না। কাল থেকে তুমি আমার বিয়ে, আর 3 দিন পর আমরা যাচ্ছি। তার মানে আমি সত্যি সত্যি আমেরিকা যাব? আমি খুশিতে আত্মহারা হয়ে ওনাকে জড়িয়ে ধরলাম। আপনি জানেন, আমি এতদিন শুধু কল্পনা করছি যে আমি ওখানে গেছি, কখনো ভাবিনি আমার এই ইচ্ছেটা পূরণ হবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আমার ভাষা নেই। আয়ান মনে মনে ভাবছে,
এই মেয়েটা কি বুঝতে পারছে না বউ এভাবে জড়িয়ে ধরলে কি অবস্থা হয়? তার উপর এই প্রথম একটা মেয়ে এইভাবে বুকের মধ্যে চেপে আছে। সত্যি ব্যাপারটা ছেলে মানুষ ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না। আয়ান দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছে। একটু পর ঝুম আয়ানকে ছেড়ে দিয়ে রুম থেকে দৌড়ে বাহিরে যায়। উদ্দেশ্য সবাইকে বলা যে ও আমেরিকা যাবে। ঝুম বের হতেই আয়ান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর একটু হলে নিজেকে কন্ট্রোল করতে পারত না। ভালোবাসার মানুষটা বুকের মধ্যে থাকলে যে কোনো পুরুষ কন্ট্রোলহীন হয়ে পড়ে। আর যদি সে বউ হয় তাহলে তো তার কথাই নেই। ঝুমুর দৌড়ে নিচে নামতেই ওর শাশুড়ি মুখোমুখি হয়। শাশুড়িকে দেখার সাথে সাথে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যায় ঝুম। ও আল্লাহ, ভুলেই গেছিলাম যে এটা আমার শ্বশুর বাড়ি আর জম আছে এখানে। মনে মনে বলল, ঝুম্মা একটু আমার সাথে আসো তো। এই বলে সবার সামন থেকে আড়ালে নিয়ে গিয়ে বলে, এটা তোমার শ্বশুর বাড়ি, একটু ভদ্রভাবে চলাফেরা করবা কেমন? একে তো একদিনই তোমার বাবা মা এত মানুষ নিয়ে আসছে, তার উপর কোনো জিনিস আনে নাই। সবাইকে খুব বড় বড় করে বলছিলাম ছোট ছেলে প্রেম করলে কি হবে, বড় ছেলেকে কোনো এক রাজকন্যার সাথে বিয়ে দেব। আর হলো আগেরটার মতোই, একটু কঠোরভাবে কথাটা বললেন উনি। মা, এটা আপনারও শ্বশুর বাড়ি, তাই এভাবে নিজেকে রাজরানী ভাবা বন্ধ করেন। আপনিও এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ। আপনি আমাকে ছোট করে দেখতেই পারেন, কারণ আপনি আমার আগে আসছেন। এই বাড়িতে আপনার অধিকার বেশি, কিন্তু আমার বাবা মাকে ছোট করে কথা বললে আমি ভুলে যাব আপনি আমার স্বামীর মা। তখন আপনি আমার সাথে যেভাবে আচরণ করবেন আমি ঠিক তেমনটাই ফিরিয়ে দেবো আপনাকে। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে কথাগুলো বলল ঝুম। এই মেয়ে, তোমার সাহস তো কম না? তোমার বড় বোন শেখায়নি তোমাকে কিভাবে শাশুড়ির সাথে কথা বলতে হয়? জি মা, শিখিয়েছে। কিন্তু কি বলুন তো, আমি তো রজনী না, আমি হলাম ঝুমুর। তাই আমি যেটা করি সেটাই ঠিক। অন্য কারো কথা শুনে চলতে পারি না আমি। এমন সময় রাজন চৌধুরী সেখানে হাজির হয়। ওনাকে দেখে আমার শাশুড়ি হেসে বলে, কি ব্যাপার আয়নের বাবা, কিছু লাগবে? হ্যাঁ, বড় বৌমাকে লাগবে। মা ঝুমুর, একটু আসো তো আমার সাথে, আমার কিছু বন্ধু এসেছে তোমাকে দেখতে। আমি নিজেকে আরেকবার আয়নায় দেখে নিয়ে বাবার পেছন পেছন আসলাম। একটু পর আয়ানও নিচে আসলো। সবার সাথে দেখা হলো, কথা হলো। আপু আর ফাহিম ভাইও সাথে ছিল। আমরা আসার কিছুক্ষণের মধ্যে আমার শাশুড়িও সেখানে এসেছে। সবাই একটা করে গিফট দিয়ে গেল। সব কিছুর মধ্যে একটা জিনিস খেয়াল করলাম, আমার শাশুড়ি সবার মাঝে অসম্ভব ভালো মানুষ। দেখলে মনে হবে আমাদের দুই বউকে মেয়ের মতো দেখে। সবাই চলে গেছে। আমাদের যাওয়ার কথা থাকলেও ওনার অফিসে দরকার থাকার কারণে যাওয়া হয়নি। আমি আর আপু একসাথে বসে আছি। আচ্ছা আপু, তোর শাশুড়ি এমন তুই কখনো বলিসনি কেন? কি বলতাম বল, আর কিভাবে বলতাম? বিয়ে তো আমি নিজের পছন্দে করেছি, আর আমার বাবারও এত ক্ষমতা নেই যে আমি কিছু বললে সাথে সাথে দিতে পারবে। তাই আমি কিছু বলে বাবা মাকে যে টেনশনে ফেলতে চাই না। আচ্ছা সব বুঝলাম, কিন্তু তুই আমার বেলাতে না করলি না কেন? তুই তো জানতিস তোর শাশুড়ি কেমন, তবুও কেন আমাকে বিয়েতে জোর করলি? কেন জোর করেছে সেটা আমি বলছি। এই কথাটা বলল আয়ন। কথাটা কর্ণপাত হতেই দুই বোন দরজার দিকে তাকালাম।